গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 এপ্রিল সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: মাধ্যমিকে 34টি বিদ্যালয়ের পাশের হার শূন্য, পর্যালোচনা শিক্ষা বিভাগের। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার অন্তত 34টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এই ফল প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান, শিক্ষকের উপস্থিতি এবং পরিকাঠামোর অবস্থা কতটা কী? বিশেষ করে গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়েও জেলায় জেলায় আলোচনা শুরু হয়েছে। এমনকি শিক্ষামন্ত্রী রনজ পেগুর নির্বাচনী এলাকাতেও সরকারি শিক্ষার মান সন্তোষজনক নয়। তার বিধানসভা কেন্দ্রেও বহু বিদ্যালয়ে পাশের হার শূন্য। ফলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, খুদ শিক্ষামন্ত্রীর বিধানসভা কেন্দ্রে যদি সরকারি বিদ্যালয়ের অবস্থা এমন হয়, তাহলে রাজ্যের অন্যান্য প্রান্তে কি হবে? উল্লেখ্য, শূন্য উত্তীর্ণের হার থাকা জেলার তালিকায় অধিকাংশই সীমান্তবর্তী এবং নানাভাবে পিছিয়ে থাকা জেলা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, 100% অনুত্তীর্ণ হওয়া প্রতিষ্ঠানগুলির ফলাফল পৃথকভাবে পর্যালোচনা করা হবে। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে জেলা পর্যায়ে রিপোর্ট চাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এমন ফলাফলের পিছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে শিক্ষকের অভাব, নিয়মিত পাঠদানের অভাব, শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ঘাটতি। এছাড়াও কিছু ক্ষেত্রে বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাও শিক্ষার মানে প্রভাব ফেলতে পারে। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরি। নিয়মিত একাডেমিক মনিটরিং, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সহায়ক ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। ব্যর্থ প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ পরিকল্পনা নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য, রাজ্যের 34টি শিক্ষা প্রতিষ্ঠানের 0% পাশের হার আসামের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে উঠে এসেছে। পরিস্থিতির কারণ নির্ণয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। অপরদিকে আসন্ন জনগণনা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তার মাসিক রেডিও কর্মসূচির 133তম পর্বে তিনি স্পষ্ট করে জানান, জনগণনার সময় নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ ও গোপন রাখা হবে। একই সঙ্গে বিকল্প শক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণনা কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অংশগ্রহণের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, 2027 সালের জনগণনা সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। নাগরিকদের দেওয়া তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে সংগ্রহ করা হবে এবং তা সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিকল্প শক্তির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার কথায়, দেশে বায়ু শক্তি উৎপাদন ক্ষমতা ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে 56 গিগাওয়াট। গত এক বছরে প্রায় 6 গিগাওয়াট নতুন বায়ু শক্তি উৎপাদন যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। বিদ্যুৎ সাশ্রয় এবং দূষণহীন শক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান দেশের মানুষকে। পরবর্তী খবর, ঝড়ের তাণ্ডবে হাইলাকান্দি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বাঙালি লোকবিশ্বাসে 12 বৈশাখ, যা স্থানীয়ভাবে বারৈয়া নামে পরিচিত, প্রকৃতির এক বিশেষ রূপের ইঙ্গিত বহন করে। প্রচলিত প্রবাদ, বারৈয়ার তেরৈয়া, ঝড় বৃষ্টির ডেরৈয়া, এই দিনকে ঘিরে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস যেন আগেই দিয়ে রাখে। রবিবার সেই লোকবিশ্বাসেরই বাস্তব প্রতিফলন দেখা গেল হাইলাকান্দি জেলার বিস্তীর্ণ এলাকায়। দিনভর আবহাওয়া স্বাভাবিক থাকলেও সন্ধ্যার আগ থেকে আকাশ ক্রমশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। ধীরে ধীরে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার। সন্ধ্যা নামতেই আচমকা শুরু হয় দমকা জড়ো হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রপাত। মুহূর্তের মধ্যে স্বাভাবিক পরিবেশ রূপ নেয় এক ভয়াবহ দুর্যোগের দৃশ্যে। হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকা ছাড়াও
লালাশহর, চন্দ্রপুর, দনিপুর, ভবানীপুর, নিয়ামতপুর সহ একাধিক এলাকায় ঝড়ের তীব্র প্রভাব পড়ে ঝড়ের বেগ এতটাই বেশি ছিল যে বহু বাড়ির টিনের চাল উড়ে যায়। কোথাও আবার বিশাল গাছ উপড়ে পড়ে বসতবাড়ি ও রাস্তায়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশেষ করে সুপারি বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু সুপারি গাছ শিকড় সহ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। পাশাপাশি অন্যান্য গাছপালারও বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। ঝড়ের দাপটে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। কিছু জায়গায় খাঁচাঘর ও কুড়েঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় গাছ পড়ে থাকায় বহু স্থানে যাতায়াত সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরবর্তী খবর, বাবুরবাজারে অবাধে পাহাড় খনন ও লালমাটি পাচার মদত যোগাচ্ছে বন বিভাগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। বাবুরবাজারে দিনরাত অবৈধভাবে পাহাড় খনন ও অবাধে লালমাটি পাচার হচ্ছে, আর এতে মদত যোগাচ্ছে কালাইন বন বিভাগ, এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন থেকেই। অথচ এ নিয়ে এক অদ্ভুত নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন। এক্ষেত্রে বিস্তারিত অভিযোগ হচ্ছে, কালাইন বন বিভাগের সহযোগিতায় বাবুরবাজারে চলছে ধ্বংসযজ্ঞ। প্রতিদিন সকাল থেকে এক্সকেভেটর লাগিয়ে রাত পর্যন্ত পাহাড় খনন করে লালমাটি পাচারের অবৈধ কার্যকলাপ চলছে। শুধু তাই নয়, বন সংরক্ষণের ক্ষেত্রে সরকারি বিধি লঙ্ঘন করে প্রতিদিন পাহাড় কেটে লালমাটি ট্রাকে বোঝাই করে পাচার করা হচ্ছে এলাকার বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, কালাইন বন বিভাগের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করেই চলছে অবৈধ কার্যকলাপ। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ক্ষতি হচ্ছে। এ নিয়ে অবশ্য কোনো মাথা ব্যথা নেই বন বিভাগের কর্মচারীদের। স্থানীয় নাগরিকরা জানান, প্রতিদিন বাবুরবাজার এলাকার বিভিন্ন এলাকায় জেসিবি লাগিয়ে দিনে রাতে শত শত গাড়ির মাধ্যমে পাহাড়ের লালমাটি পাচার করা হচ্ছে। এছাড়াও পাহাড়ে থাকা বিশাল আকারের গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশের উপরও ব্যাপক মাত্রায় প্রভাব পড়ছে। বনাঞ্চল ধ্বংসের ফলে পশু পাখির উপরও প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনগণ। পরবর্তী খবর, দল থেকে রাজ্যসভার 7 সাংসদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক আবেদন জানালো আম আদমি পার্টি। রবিবার দলের সাংসদ সঞ্জয় সিং চিনি দিয়ে রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল সহ মোট 7 জনের সদস্যপদ বাতিলের আর্জি জানিয়েছেন। দুদিন আগে রাঘব চাড্ডা আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তার সঙ্গে দলের 2/3 সাংসদও শাসক শিবিরে যোগ দেন। আম আদমি পার্টির অভিযোগ, এই দলবদল সংবিধানের দলত্যাগ বিরোধী আইন মেনে হয়নি। সঞ্জয় সিংয়ের দাবি, দলের টিকিটে নির্বাচিত হয়ে পরে অন্য দলে যোগ দেওয়া জনাদেশের প্রতি অবমাননা এবং সম্পূর্ণ অসাংবিধানিক। বিশেষত পাঞ্জাব থেকে নির্বাচিত 6 জন সাংসদের এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের মতামতের বিরুদ্ধেও গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। দল ত্যাগী সাংসদদের তালিকায় রয়েছেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, রাজেন্দ্র গুপ্তা, বিক্রম সাহানি এবং সাথী মালিওয়াল। এদের মধ্যে সাথী মালিওয়াল ছাড়া বাকিরা পাঞ্জাবের প্রতিনিধি। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই রাঘব চাড্ডার সঙ্গে দলের মতবিরোধ প্রকাশ্যে আসছিল। রাজ্যসভায় দলের ডেপুটি নেতার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে অশোক মিত্তলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তিনিও দলবদলের পথেই হাঁটেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।